নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নীল আকাশ মেঘে ঢাকা যেন একাকিত্বের বন্ধু। নীল আকাশের হাতছানি মন চায় উড়ে যেতে। ইচ্ছে হয় সুদূরের সেই নীল আকাশ ছুঁয়ে দেখার, তবু যেন ছুঁতে পারি না। অস্পর্শিতেই রয়ে যায় আমরা সকলে। নীল আকাশ দেখলে কার না ভালো লাগে। যদিও বা শরৎকাল আসেনি, তার আগেই আকাশটা যেন শরতের মতো ভেসে উঠেছে। আর আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা কম বেশি সকলেই শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রতটা করে থাকি। শ্রাবণ মাস মানেই শিবের মাস। ভোলে বাবার আশীর্বাদ লাভের আশায় অনেকেই সোমবারের ব্রত পালন করেন। বাংলা বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় বলে জানা যায়। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে আমাদের এই পৃথিবীকে বিষমুক্ত করেছিলেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়মে যদি পূজা করা যায়, তাহলে খুব ভালো ফল পাওয়া যায় বলে আমাদের সকলেরই জানা। তাই আমরা সকলেই কম বেশি শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে ব্রত করার চেষ্টা করি। আর আমি আর আমার হাজব্যান্ডও আজ এই পুজোটা করেছি। বিয়ের আগেও এই শিবের পুজোটা মানে ব্রত সোমবার করে রাখতাম শ্রাবণ মাসে, আর এখনও সেটা কন্টিনিউ করে আসছি। তো সকাল সকাল উঠেই অফিস যাওয়ার আগে সে আর আমি দুজন মিলে আমার ঘরে যে দেবাদিদেব মহাদেব আছেন তার একটু অভিষেক করে বেলপত্র আর আমার বাগানের ফুলগুলো দিয়ে একটু পুজো করে নিয়েছিলাম। আর তারপরেই আমরা একটু চলে গেছিলাম মন্দিরে। এর আগে হয়তো এই মন্দিরটা আপনাদেরকে আমি দেখিয়েছি, তবে সেটা বাইরে থেকে। আজ একটু মন্দিরের ভেতরে যাচ্ছি। যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো দেখতে পাবেন আমি মন্দিরটা দেখিয়েছিলাম, কিন্তু বলেছিলাম আজ ভেতরে যাচ্ছি না, আমি পরে যখন ভেতরে যাব তখন আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দেব। আজ আমরা মন্দিরের ভেতরে এসেছি। আর প্রথমেই এটা যেটা দেখছেন, প্রথমেই মন্দিরে ঢুকেই শিবলিঙ্গ আছে, আর সেই শিবলিঙ্গের ওখানেই আমরা দাঁড়িয়ে আছি। গিয়ে দেখলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অনেকটা ভিড় ছিল বলে আমরা একটু লাইনে দাঁড়িয়েছিলাম। সকলে একে একে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে আর মহাদেবকে নিজের মতো করে পুজো দিচ্ছেন। ওখানে পুরোহিত মশাই বসে আছেন, যে যার মতো ওখানে প্রসাদ বা অভিষেকের জল নিয়ে গেছেন আর পুরোহিত মশাইকে সকলে দিচ্ছেন। আর পুরোহিত মশাই সবার নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিচ্ছেন। বেশ নিয়মটা খুব ভালো লাগলো। আমাদের পশ্চিমবঙ্গে এই নিয়মটা নিয়ে শিবলিঙ্গ থাকে, আর সেখানে গিয়ে যে যার মতো নিজেরাই পুজো করে নিজেরাই চলে আসে। তবে ওড়িশাতে এই নিয়মটা আমার বেশ ভালো লাগে। এখানে পুরোহিত মশাই বসে আছে, ব্রাহ্মণের ছোঁয়াটাও পাওয়া গেল, আর আপনার নাম গোত্র দিয়ে ওখানে অভিষেক করে পুজোটাও বেশ মনের মতো করে সম্পন্ন হলো। আমরাও ঘর থেকে অভিষেকের জল দুধ যা যা মহাদেবকে দেওয়া সবটাই আমরা নিয়ে গেছিলাম ঘর থেকে। আর ওখানে গিয়ে ব্রাহ্মণকে দেওয়াতে শুধু নামদেবকে জিজ্ঞেস করে আমাদের পুজোটা সম্পন্ন করে দিয়েছিল। আর আমার বেশ ভালো লেগেছিল এইভাবে পুজোটা দিতে। এভাবে আমরা মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম। আর ওখানে সমস্ত ফলগুলো দেখতে পাচ্ছি, সমস্ত ফলগুলো ওখানে সুযোগ দিয়েছিল, কিছুটা নিয়ে নিয়েছিল। এমনি আমি আর ওর বাবা বড় মেয়েকে স্কুলে গেছিল, আমরা দুজন আর ছোটো মেয়েকে নিয়ে পুজোটা সম্পন্ন করে নিয়েছিলাম। আর এরপরেই সামনেই ওখানে একটা তুলসী দেবী ছিল, ওখানে আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। প্রদীপ আর ধূপকাঠি দিয়ে একটু আরতি করার পরে ওখানে প্রণাম করে আমরা চলে যাব একটু রাধা গোবিন্দর কাছে। এই মন্দিরটা ভেতরে সমস্ত কিছু ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, তুলসী দেবী আছে, রাধা গোবিন্দ আছে, জগন্নাথ দেব আছে, আর গণেশ ঠাকুর আছে, হনুমানজিও আছে। সমস্তটাই বেশ এই মন্দিরের ভেতরে সমস্ত ভগবানেরই দর্শন পাওয়া যায়। আমরা যখন যাই বেশ ভালো লাগে মন্দিরটা। বাইরে থেকে দেখতে অনেকটা ছোট হলেও আর ভেতরটাও স্পেসটা অনেকটা ছোট হলেও কিন্তু
এত ভগবানের ওখানে রেখে দিয়েছেন আর এত সুন্দরভাবে তারা পুজো করেন, সত্যি গেলে মনটা বেশ ভরে যায়। এর আগেও আমি অনেকবার গেছি, আজও গেছিলাম সেখানেই, আর পুজো দিয়ে আমরা বেশ ভালো লেগেছে আমাদের। এরপরে ওখানে রাধা গোবিন্দর কাছে একটু পুজো দিয়ে দিয়েছিলাম। আজ তো একাদশীও আছে, সেই জন্য ভাবলাম একটু রাধা গোবিন্দর কাছেও একটু ফল আর ভোগ প্রসাদ দিয়ে দিই। তারপরে এই যে আমি মন্দিরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, মন্দিরে কি কি ভগবান আছে। ওপরে ওখানে জগন্নাথ দেব, এদিকে রাধাকৃষ্ণ তো দেখতেই পেলেন, আগে শিবলিঙ্গ দেখেছেন। এইরকম করে এখানে মন্দিরটা বেশ সাজানো আছে। আর সবাই এখানে আমাদের পশ্চিমবঙ্গের মতো নয়, এখানে বাইরে আমি দেখেছি সবাই প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেয়, সেটাই করা হচ্ছে। তারপরে পুজো দিয়ে আমরা ঘরে চলে এসেছিলাম। আর কিছুদিন আগেই পুজো করব বলে একটা নিরামিষ কড়াই নিয়ে নিয়েছিলাম, প্যান। সেই নিরামিষ প্যানটা কিছুদিন আগে এসেছিলো, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। বেশ প্যানটা ভালোই এসেছে, আমি প্যানের ভিডিওটা করে রেখেছিলাম, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। নিরামিষ প্যানে আজ আমরা নিরামিষ ব্রতের জন্য সাবুদানার খিচুড়ি বানিয়ে নিব। সবথেকে মজার বিষয় হলো সাবুদানার খিচুড়িটা আমি প্রথমবার বানাচ্ছি, তবে বেশ ভালোই হয়েছিল বলে আমার হাজব্যান্ড বলছিলেন। প্রথমে প্যানটাকে বসিয়ে তাতে শুকনোতেই একটু চীনাবাদামকে ভেজে নিতে হবে। চীনাবাদামটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে চীনাবাদামটাকে নামিয়ে নিয়ে ওটার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডারে একটু হালকা আধো আধো করে ওটাকে ভেঙে নিতে হবে। আর তারপরে প্যানের মধ্যে তেল দিয়ে জিরা দিয়ে একটু যখন জিরাটা হালকা হয়ে আসবে, যেহেতু এটা ব্রতের জন্য করা, এখানে তো কোনো পেঁয়াজ কিছুই ইউজ করা হবে না, আর একদম সিম্পলভাবে করতে হবে। এটা উপবাসের জন্যই একটা খাদ্য আমাদের, সেই জন্য তেলের মধ্যে জিরা দিয়ে তারপরে একটু আমি আলু দিয়ে দিয়েছিলাম। এখানে আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারবেন। তো ওর বাবা সেরকম সবজি খায় না বলে আর কিছু দিইনি। আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে যখন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেল আলুটা, তারপরে এই আলুর মধ্যে সাবুদানাটাকে দিয়ে দেব। সাবুদানাটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি, তারপর যেহেতু কাঁচা লঙ্কা আজ খাওয়া যায় না, সেই জন্য আমি একটু এখানে ব্ল্যাক পেপার দিয়েছিলাম। আমার ঘরে ব্ল্যাক পেপার রাখা ছিল বলে এটাতে লবণ, চিনি আর ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। একটু ঢেকে ঢেকে ভাজলে সাবুদানাটা আস্তে আস্তে বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যায় আর বেশ সুন্দর ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে, আর খেতেও বেশ ভালো লাগে। তার আগে সাবুদানাটাকে কিন্তু 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, সেটা তো আমি বলতে ভুলেই গেছি। প্রথমে সাবুদানা নিয়ে সেটাকে জলে 2-3 ঘন্টার জন্য ছেড়ে দিবেন, তাহলে ওটা কি সুন্দরভাবে ফুলে উঠবে। আর যখন ফুলে উঠবে তখন সেই সাবুদানার যদি এক্সট্রা কোনো জল থাকে, সেই জলটাকে একটু ঝরিয়ে নেবেন। একদম ওটা ড্রাই হয়ে গেলে তাহলে বেশ খিচুড়িটাও আমি দেখলাম বেশ ড্রাই ভাজা ভাজা হয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। ওর বাবা সাবুদানা খায় না, আমিও সত্যি বলতে সাবুদানা খুব একটা খায় না, আমার পছন্দ না। আর কাঁচা সাবুদানা তো একদমই খেতে পারি না। তো আজ এইরকম করে খিচুড়ি করাতে বেশ ভালোই লাগলো, ফ্রাই আমরা আজকে এটা খেয়েছি। আর আমি এটা প্রথমবারও বানালাম, তাই একটু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। যেই বাদামটা আমি আগে তুলে রেখেছিলাম, সেই বাদামটা আমি এখন দিয়ে দিলাম। ওটাকে একটু গ্রাইন্ডারে একটু আধো আধো করে ভেঙে নিয়েছিলাম, আর সেইটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। একটু কভার করে করে ওটাকে ভাজছি, যাতে ও আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখন একটু প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাদাটা প্রায় একটু একটু কালার অন্যরকম হয়ে গেছে, ট্রান্সপারেন্টের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি লেবু চিপে দিয়েছিলাম, আর একটু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। ব্যাস, এইভাবে আমার হয়ে গেছিলো সাবুদানার খিচুড়ি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।